জুলাই সনদের বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তি নিশ্চিত না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন না করে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামায়াতের আমির বলেন, নভেম্বরের মাঝেই গণভোট আয়োজন করতে হবে। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকে অংশ নেয়। ঘণ্টাখানেকের বৈঠকের পর আলোচ্য বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপির নেতারা। জানান, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত, বিচারের রোডম্যাপ ঘোষণা, নির্বাচন কমিশন পুনর্গঠন, জনপ্রশাসনের দলীয়করণ বিষয়ে আলোচনা হয়েছে। বলেন, শুধু কাগজে নয়, জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত হলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। জুলাই সনদে শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। নির্বাচনের প্রতীক প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চাপিয়ে দিলে নির্বাচনে যাবে না এনসিপি। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, এটি জুলাই সনদের অন্তর্ভুক্ত। গণভোটের মধ্য দিয়ে জনগণ তত্ত্বাবধায়ক সরকার চাইলেই আলোচনা করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কিন্তু জুলাই সনদের আওতাধীন। সে বিষয়ে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং কোন প্রক্রিয়ায় গঠিত হবে, সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়টা আছে। ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। এদিন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামাতের নায়েবে আমির বলেন, গণভোট ও নির্বাচন একই সাথে সম্ভব নয়। নভেম্বরের মাঝেই গণভোট আয়োজন করতে হবে। 2টা গণভোট হয়েছে, বাংলাদেশে 3টা হয়েছে। এর মধ্যে একটা হয়েছে 21 দিনের ব্যবধানে, একটা হচ্ছে 17 দিনের ব্যবধানে। আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে। তারপরে আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা নয়। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিশেষ দলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন এনসিপি ও জামাতের নেতারা। একই সাথে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে বলেও জানান তারা। অপসারণ চাইনি, আমরা বলেছি আমরা এখন রাশেদ আনিস, 71, ঢাকা। রাজনৈতিক দলগুলোর বক্তব্যের কারণে ফেব্রুয়ারিতে ভোট না হওয়া নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে তিনি জানিয়েছেন, নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর, আর ওই সময়ে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও জানিয়েছেন তিনি। সেই সাথে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরে সহযোগিতা করায় সেনাবাহিনীর প্রশংসাও করেন আসিফ নজরুল। শারমিনীরা রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তারপরেও সন্দেহ সংশয় নিয়ে এক ধরনের আলোচনা চলছে দেশজুড়ে। আইন উপদেষ্টা বলছেন, রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগে এমন আলোচনার খোরাক তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। তবে আমার ধারণা, যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে। নির্বাচনকালীন সরকার ছোট না বড় হবে সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তত্ত্বাবধায়ক নয়, বিএনপি দাবি জানিয়েছে নিরপেক্ষ থাকার। তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই, বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে। এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে। নির্বাচনকালীন সরকার ছোট হবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয়। এদিকে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির ও সাব জেলে রাখার বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা। আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে, এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন দলের অভিযোগকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে বলেন আইন উপদেষ্টা। শারমিনীরা, 71, ঢাকা। সরকারের মধ্যে যারা প্রশ্নবিদ্ধ তাদের সরাতে হবে। বুধবার এক আলোচনায় এমন মত দিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করছেন, ঠিক এরকম হলেই একমাত্র অন্তর্বর্তী সরকার
নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে। এদিকে আরেক নেতা রুহুল কবির রিজভী জানিয়েছেন, হাসিনা আমলে যারা বেআইনি কাজ করেছে তাদের প্রশাসনে রেখে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মাহিলা ইসলামের প্রতিবেদন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। এখানে অন্তর্বর্তী সরকারের পারফরম্যান্স ও প্রশাসনের পদায়ন ও বদলির আড়ালে থাকা রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু অভিযোগ করেন, কয়েকটি দল নির্বাচন বানচালে কাজ করছে, অন্যদিকে প্রশাসনের নিয়োগ ও বদলি বাণিজ্য চলছে। বৈধ নির্বাচিত সরকার না থাকার কারণে এই স্পেসটা ব্যবহার করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের কার্যক্রম আমরা মাঠে দেখতে পাচ্ছি। অনেকগুলো পদায়ন, অনেকগুলো বদলি, অনেকগুলো সরকারের অবস্থান, যে কিছু কিছু লোক এগুলোকে প্রভাবিত করছে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা দাবি করেন তিনি, বলেন প্রশ্নবিদ্ধদের বাদ দিয়ে সরকারকে নতুনভাবে সাজাতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। এখানে সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। এদিকে নয়াপল্টনের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আরেক নেতা রুহুল কবির রিজভী। ফ্যাসিস্টদের সহযোগী আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি। যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে তো আবার সুষ্ঠু নির্বাচন হবে না। এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নোয়াখালীতে আমি জানি মিছিল হচ্ছে, তো এসপি বলছেন ওখানে কর্তব্যরত পুলিশ অফিসারদেরকে যে আমি মিছিলের আওয়াজ পাচ্ছি, গুলির আওয়াজ পাচ্ছি না কেন। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি আরও জানিয়েছেন, নির্বাচনে অন্যায় করলে কারো পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর কমিশনাররা যেটা বলছেন যে বিগত নির্বাচনগুলোতে সরকারি কর্মকর্তাদের যে সম্মানহানি হয়েছে তা আগামীতে ফেরানোর সুযোগ আছে। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে নির্বাচন কমিশন, যেখানে দায়িত্ব পালনের সময় নিরপেক্ষ থাকার বিষয়টি গুরুত্ব পায়। আমাদের দরকার নেই এত উৎসাহী হওয়ার, আবার অতি সাহসী হওয়ারও দরকার নেই। ইউএনওদের সততার সাথে কাজ করার নির্দেশ দেন নির্বাচন কমিশনাররা। একটা তত্ত্বাবধায়ক সরকারের আবহ সৃষ্টির চেষ্টা হচ্ছে। নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে, কোনো ভয় নেই, সঠিক কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরেশানিতে পড়বেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে দেয়ালে পিঠ ঠেকে গেছে কমিশনের বলেও মন্তব্য করেন একজন কমিশনার। দেয়ালে পিঠ ঠেকে গেছে, অনুগ্রহপূর্বক আমরা আমাদের যার যার দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমরা পালন করি, নিশ্চয়ই আমরা মুক্তিযুদ্ধ যেহেতু করে স্বাধীনতা নিয়েছি, নিশ্চয়ই আমরা আমাদের সকল প্রতিকূল অবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে সুন্দর, সুষ্ঠু এবং সাধারণ একজন মানুষের নিকট যে গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচন দিতে পারবো। সিইসি বলেন, তারা কারো কাছে নতি স্বীকার করবেন না। We will not bend to any pressure. সেটা আমি এই মেসেজটা আপনাদের কাছে ডিসেমিনেট করতে চাই। আপনারাও কোনো প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না, এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব, এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। আগামীতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে জানান কমিশনাররা। আমরা আপনাদেরকে অন্যায় কোনো। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। গুম এবং জুলাই হত্যা মামলায় গ্রেফতার সেনা কর্মকর্তারা নির্দোষ, মূল অপরাধীরা ভারতে পালিয়ে গেছে এমন দাবি করেছেন আসামিদের আইনজীবী। বুধবার তাদের হাজির করা হলে কারাগারে পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন শওকত সাদিক।
হাসিনার সরকার আমলে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে 15 সেনা কর্মকর্তাকে সকাল 7টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ সকাল 8:15টায় শুরু হয় শুনানি। প্রথমে গুমের 2 মামলার শুনানিতে 13 কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানো হয়। 20 নভেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়। আর রামপুরায় জুলাই হত্যার মামলায় গ্রেপ্তার 2 সেনা কর্মকর্তার বিষয়ে পরবর্তী শুনানি হবে 5 নভেম্বর। আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে, বিচারে সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে জামিন আবেদন করা হয়। তাদের নির্দোষ দাবি করেন আইনজীবী। আইনের কাছে যারা স্বেচ্ছা আত্মসমর্পণ করে, এইটি তার মনোবল আছে যে সে কোনো অন্যায় করেনি। আর যারা সত্যিকারে অন্যায় করেছে তারা দেখেন, এখানে একজন জেনারেল কবির নামে একজন পালিয়ে গেছে, এর আগে জেনারেল আকবর পালিয়ে গেছে, তারেক সিদ্দিকী পালিয়ে গেছে, মুজিব পালিয়ে গেছে। তারা তো পালায় নাই, প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে। আসলে তারা গ্রেপ্তার হয়নি, তারা নিজেরা স্বেচ্ছা করেছে। শুনানি শেষে তাদের ক্যান্টনমেন্টের সাব জেলে পাঠানো হয়। সৈকত সাদিক, 71, ঢাকা। এদিকে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 আসামির মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বৃহস্পতিবার সমাপনী বক্তব্যের মাধ্যমে এই মামলার রায় প্রদানের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশনের আশা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি আর আসামি পক্ষের চাওয়া খালাস। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হলো। আসামি পক্ষের দাবি, প্রসিকিউশনের নানা দুর্বলতা রয়েছে, তারা অপরাধ প্রমাণ করতে পারেনি। আমার আসামিদের বিরুদ্ধে যে জিনিসটা সবচেয়ে বেশি বড় এলিগেশন, সেটা হলো আমি নির্দেশদাতা। এই নির্দেশদাতা হিসাবে আমি মনে করি রাষ্ট্রপক্ষটা প্রমাণ করতে পারে নাই। কেন পারে নাই তার পিছনে আমার বক্তব্য হলো এই, অডিও এবং ভিডিও রেকর্ড দ্বারা তারা বলতে চাচ্ছে যে আমি নির্দেশদাতা। সেই অডিও এবং ভিডিও রেকর্ডগুলিকে শুধু একজন দ্বারা ওনারা পরীক্ষা করেছেন, রাসায়নিক পরীক্ষা। এই ফরেন্সিক পরীক্ষাটা যদি আরেকটা প্রতিষ্ঠান দিয়ে ক্রস ম্যাচিং করা হইতো, তাইলে আমি এখানে বিশ্বাস্য মনে করতাম। বৃহস্পতিবার এই মামলার বিচারিক কার্যক্রম শেষ করা হবে বলে জানায় প্রসিকিউশন। তাদের আশা, আসামিদের সর্বোচ্চ দণ্ড। প্রসিকিউশন পক্ষে আমরা রিপ্লাই দেব। আজকে কিছু অংশ আমরা বক্তব্য উপস্থাপন করে তার রিপ্লাই দিয়েছি। আগামীকাল লার্নেড চিফ প্রসিকিউটর এবং লার্নেড অ্যাটর্নি জেনারেল মহোদয় সমাপনী বক্তব্য রাখবেন। তারপর আনুষ্ঠানিকভাবে এই মামলার রায়ের জন্য দিন ধার্য হবে। জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হতে যাচ্ছে। মামলাটিতে মোট 54 জনের সাক্ষ্য নিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও জুলাই অভ্যুত্থানে সংগঠিত আসামিদের অপরাধের নানা অডিও ভিডিও প্রমাণ দেখানো হয়েছে আদালতে। নূর নবী সরকার, 71, ঢাকা। 25 অক্টোবরের মধ্যে বাতিল হওয়া 6টি ফ্লাইটের সকল যাত্রী ধারাবাহিকভাবে গন্তব্যে পৌঁছতে পারবেন। বুধবার এমনটা জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক। এদিকে আমদানি করা পণ্যের খালাস কার্যক্রমও চলছে। আমদানিকারকদের অভিযোগ, যা চলছে ধীর গতিতে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। শাহজালাল বিমানবন্দর থেকে আমদানি করা পণ্য খালাস চলছে বিকল্প ব্যবস্থায়। এজন্য ব্যবহার করা হচ্ছে বিমানবন্দরের 9 নম্বর গেট। তবে আমদানিকারকরা বলছেন এর গতি খুবই কম। যেদিন আগুন লাগছে এদিন 12টার সময় আরেকটা শিপমেন্ট নামছে আমার। এই শিপমেন্টটা অক্ষত অবস্থায় পাইছি আমি। এই দুটো শিপমেন্ট আজকে ডেলিভারি নিচ্ছি। আমরা এখানে এসে পেপার এন্ট্রিও করতে পারতেছি না, এবং এই মাল যে নিব কার কাছ থেকে নেব সেই লোকও নাই। কুরিয়ারে আছে আমাদের। এখন যে বাকি মালগুলো আছে এগুলো সব কুরিয়ারে আছে। 20টা ডকুমেন্টসের মতো আছে আমার। তারা দুপুর 2টার পরেও যারা ডকুমেন্ট দিয়েছে, কিন্তু তাদের এই পণ্য 2 কার্টন, 3 কার্টন, 4 কার্টন, 5 কার্টন পণ্য আনতে
ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এদিকে 25শে অক্টোবরের মধ্যে বাতিল হওয়া 6টি ফ্লাইটের সকল যাত্রী ধারাবাহিকভাবে গন্তব্যে পৌঁছতে পারবে বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক। 25 তারিখে পর্যন্ত রিশিডিউল করে দিয়েছে, প্যাসেঞ্জার তারা হেবে তারা বোর্ডিং পাসও দিয়ে দিয়েছে, আমি যতটুকু জানি। অনেকেই চলে গেছে, যাচ্ছে আর কি, স্কেলড ওয়েতে যাচ্ছে এবং 25 তারিখের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। গত 18 অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজ পুড়ে যায়। এতে $1 বিলিয়ন বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। পরাশক্তি এবং আঞ্চলিক মোড়লদের বাংলাদেশে প্রভাব বিস্তার বাড়ছে, তাই ভূ রাজনৈতিক কৌশল নতুনভাবে ঢেলে সাজাতে হবে। আর এক্ষেত্রে বেসামরিক সরকারকেই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ভালো। বুধবার ভূ রাজনীতি নিয়ে সেমিনারে এমনই মত দিয়েছেন বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং সামরিক কর্তা ব্যক্তিরা। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। বাংলাদেশ ঘিরে চলছে পরাশক্তি ও আঞ্চলিক মোড়লদের প্রভাব বিস্তারের খেলা। এ নিয়ে আঞ্চলিক ও অভ্যন্তরীণ রাজনীতিও মাঝে মাঝে জটিল মোড় নিচ্ছে। তাই সেমিনারে আলোচকরা বলেন, নিরাপত্তা ও ভূ রাজনৈতিক কৌশল নতুনভাবে সাজানো উচিত। a practical policy issue or context-based issue with any specific countries or region, I think there is always time to revisit in that. There are a few ones who are either radicalized or recruited, and so the threat is realistic enough. We should be not in a denial mode when there are threats that are proven. That has to be taken very seriously. The major problem is our internal actors go and, I would say, stimulate the external factors to get involved in the country. নৌ পরিবহন উপদেষ্টা বলেন, পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব কিংবা মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ কোনোটির জন্যই বাংলাদেশ দায়ী না হলেও প্রভাব পড়ছে। Three of the neighbors are nuclear weapon. If there's small little spark of the nuclear explosion, what's going to happen to this country? You can't hide like ostrich that I don't know what's happening. আর সামরিক কর্মকর্তারা বলছেন, এজন্য নতুন নিরাপত্তা কৌশল নিতে হবে। We have tough neighborhoods, both the big and the small ones. Myanmar has posed the greatest problem for us since our independence, not only through friendship, but let's achieve peace and security through strength by both hard and soft, and partnership building with the partners who are willing to cooperate based on our national interests, patriotism. সামরিক বাহিনীতে রাজনীতির ব্যবহারের সমালোচনা করেন উপদেষ্টা। We degraded ourselves by doing it. It's unfortunate that today the people in uniform who are being implicated. Who did it? Not themselves. They were made into monsters. Today the factors are who is fighting with whom, who has what problem, and we are sucked into that. বেসামরিক সরকারের হাতে দেশের দায়িত্ব থাকাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ভালো বলে মনে করেন প্রিন্সিপাল স্টাফ অফিসার। I also strongly subscribe the idea of civilian governance and control. নাদিয়া শারমিন, 71, ঢাকা। ড্রাইভিং লাইসেন্স দেয়া নিয়মে আমূল পরিবর্তন আনা হচ্ছে। বুধবার নিরাপদ সড়ক দিবসের আলোচনায় এমনটা জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। তিনি জানিয়েছেন, লাইসেন্স পেতে একজন নাগরিকের ন্যূনতম 60 ঘন্টা প্রশিক্ষণ থাকতে হবে, আর লাইসেন্স প্রদানের দায়িত্ব বিআরটিএ থেকে নিয়ে ড্রাইভিং ইনস্টিটিউটকে দেওয়া হবে। জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে সড়ক ভবনে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিআরটিএর কর্মকর্তারা। আমাদের সড়কে এই যে দুর্ঘটনা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর বক্তব্য চলাকালেই শুরু হয় হট্টগোল। মূল আলোচনায় মালিক ও শ্রমিক প্রতিনিধি না থাকায় প্রতিবাদ করেন পরিবহন শ্রমিকেরা। মালিক প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ জানানোর পর হট্টগোল শুরু করেন নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরা। পরে তাদেরও মঞ্চে বসার ব্যবস্থা করা হয়। পরিস্থিতি শান্ত হয়ে আসলে সড়ক উপদেষ্টা বলেন, বর্তমান সরকার প্রশিক্ষিত চালক তৈরির দিকেই জোর দিচ্ছে। লাইসেন্স দেওয়ার যে পদ্ধতি, এটাকে সম্পূর্ণ আমূল পরিবর্তন করতেছে, এবং এই যে এখন যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, এইটার মূল হবে যে প্রশিক্ষণ। এবং আমরা যে নতুন এখন একটা কি যেন
কমিটি আছে, এইসব কমিটি আমরা বাদ দিয়ে দিচ্ছি। লাইসেন্স পাওয়ার প্রথম পূর্ব শর্ত হচ্ছে যে আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তো এই জন্য আমরা বলেছি যে সামনে লাইসেন্স পেতে হলে আপনাকে 60 ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে। ফাউজুল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে ভুক্তভোগীর পরিবার প্রায়ই সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়। যারা নিহত হবেন, যারা আহত হবেন, তাদের পরিবারকে এই সহায়তাটা আগে ছিল যে উনি চাইবেন আমরা দিব, আমি বলছি যে না, আমরা বলছি যে এটা না, এটা হচ্ছে যে এটা আমাদের দায়িত্ব ওনাকে যে পরিবারের সদস্য নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তাকে খুঁজে বের করা এবং খুঁজে বের করে ওই টাকাটা পৌঁছাতে হবে। কৃতিত্বের সাথে দীর্ঘ 15 বছরের বেশি ড্রাইভিং করেছে এমন চালকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।